দেখো আমরা ডাইরেক্ট ট্যাক্স স্টার্ট করে দিয়েছিলাম। আগের ক্লাসে প্রথম চ্যাপ্টারের কতটা ডিসকাশন হয়েছিল দেখে নাও। ডিসকাশন করেছিলাম এখান পর্যন্ত, এই যে হেডস অফ ইনকাম, এখান পর্যন্ত আমাদের ডিসকাশন হয়ে গেছে। এর আগে পর্যন্ত মানে পেজ নম্বর 4 পর্যন্ত ডিসকাস হয়ে গেছে। তো আমি একবার কুইক রিক্যাপ দিয়ে দিচ্ছি যেটা ডিসকাস হয়ে গেছে। এখানে ট্যাক্স বলতে কি বোঝায়? ট্যাক্স আমরা জানি ট্যাক্স দু রকম, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স বলতে কি বোঝায়? ট্যাক্স বলতে যেটা গভর্নমেন্টকে তোমাকে পে করতে হবে, যে গভর্নমেন্ট সেই ট্যাক্সটা সোসাইটির কন্ট্রিবিউশনে কাজে লাগাবে, সোসাইটির ডেভেলপমেন্টে পিপলকে মাস্ট পে করতে হবে, যেটা কি তোমার টাকা, ওটাই হচ্ছে ট্যাক্স। কম্পালসারিলি পে করতে হবে, এখানে কোনো অপশান নেই যে দেবো কি দেবো না। আচ্ছা, ক্লাসিফিকেশনে দেখলাম যে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সে যে ট্যাক্স বেয়ার করবে আলটিমেটলি, সে ডাইরেক্টলি গভর্নমেন্টকে পে করে, গভর্নমেন্টের অ্যাকাউন্টে ডাইরেক্টলি টাকা চলে যায় ট্যাক্স পেয়ারের অ্যাকাউন্ট থেকে গভর্নমেন্টের অ্যাকাউন্টে। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি আছে, কাস্টম আছে, কাস্টম ডিউটি আছে। ইনডাইরেক্ট ট্যাক্সে একজন মিডিলম্যান থাকে, যাকে আমরা সেলার বলি বা সাপ্লায়ার বলি। সে কি করে? কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে, কাস্টমার বা কনজিউমারও বলতে পারো। কালেক্ট করে, কালেক্ট করার পরে সেলার তো কালেক্ট করে নিল, ওইটা আবার গভর্নমেন্টকে রিটার্ন করে দেয়, রিটার্ন নয় এখানে, ট্রান্সফার করে দেয়, রেমিট করে দেয়, পেমেন্ট করে দেয়। তাহলে কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে পেমেন্ট করছে সেলার, এখানে তাহলে কাস্টমার ডাইরেক্টলি পে করছে না, সেই জন্য ইনডাইরেক্ট ট্যাক্স। তারপরে আমরা আর দেখেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কি, অ্যাসেসমেন্ট ইয়ার কি। প্রিভিয়াস ইয়ার আমি বলেছিলাম যেখানে যে ইয়ারে তুমি ইনকাম করো সেটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার যে ইয়ারে তুমি ট্যাক্স পে করো, ফাইল জমা করো, ইনকাম ট্যাক্সের ফাইল, রিটার্ন জমা করো, ইনকাম ট্যাক্সের ট্যাক্স পে করো, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। প্রিভিয়াস ইয়ার তার মানে আগে হবে অলওয়েজ। 20-21 যদি প্রিভিয়াস ইয়ার হয়, 21-22 আচ্ছা অ্যাসেসমেন্ট ইয়ার হবে 21-22। তো এইরকম চলতে থাকবে। 18-19-এ 18-19 যদি প্রিভিয়াস ইয়ার হয়, 19-20 তার অ্যাসেসমেন্ট ইয়ার হবে। তার আগেরটা অলওয়েজ প্রিভিয়াস ইয়ার, যে ইয়ারে ইনকাম করো। তো এখানে এইভাবে দেখানো আছে, দেখো এখান থেকে এই পিরিয়ডটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, 18-19 সাল, এপ্রিলে শুরু হয়, মার্চে এন্ড হয়। তারপর আবার এখানে দেখিয়ে দিয়েছে যে এই পিরিয়ডটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার 19-20, এতে স্টার্ট হয় এই ডেটে 1 এপ্রিল 2019-এ, 31 মার্চ 2020-তে এন্ড হয়ে থাকে। জেনারেশন অফ ইনকাম, তাহলে প্রিভিয়াস ইয়ারে তুমি ইনকাম জেনারেট করো, এতে ট্যাক্স দাও, অ্যাসেস করো ট্যাক্স। তাহলে অলওয়েজ আমরা দেখছি যে অ্যাসেসমেন্ট ইয়ার অলওয়েজ 12 মান্থস হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার 12 মান্থসের কমও হতে পারে। কখন কম হবে? যদি নতুন বিজনেস কোনো এসে থাকে বা নতুন সোর্স অফ ইনকাম প্রথম আসে তোমার হাতে, তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কম হবে। সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কম হবে, তো সাপোজ তুমি জুন মাসে বিজনেস স্টার্ট করেছো, তাহলে প্রিভিয়াস ইয়ার তো 12 মান্থস হবে না, কম হবে। বিজনেস বা যে কোনো ইনকামের সোর্স তোমার কাছে প্রথম এসেছে, ওর আগে ইনকাম ছিল না, প্রথম এসেছে, তাহলে 12 মান্থসের কম হবে প্রিভিয়াস ইয়ার। তো এখানে বলেছে যদি কোনো পার্সন নতুন বিজনেস স্টার্ট করে এই ডেটে, তাহলে তার প্রিভিয়াস ইয়ার এই ডেট থেকে এই ডেট হবে। 3 মার্চে যদি স্টার্ট করে, 3 মার্চ থেকে 31 মার্চ প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ার 12 মান্থসের হয়ে থাকে নর্মালি,
অ্যাসেসমেন্ট ইয়ার তো 12 মান্থসের হবেই, কিন্তু প্রিভিয়াস ইয়ার নর্মালি 12 মান্থসের হয়ে থাকে, কিন্তু কোন কেসে কম হবে যদি নতুন সোর্স অফ ইনকাম আসে তোমার কাছে। তো এখানে দেওয়া আছে অ্যাসেসমেন্ট প্রিভিয়াস ইয়ার যদি 18-19 হয়, অ্যাসেসমেন্ট ইয়ার 17-18 হয়, অ্যাসেসমেন্ট ইয়ার 18-19 হবে। তেমনি এটা যদি তোমার প্রিভিয়াস ইয়ার হয়, এর অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে 18-19 হবে, আর এর প্রিভিয়াস ইয়ার কি হবে 18-19 হবে, আর এর প্রিভিয়াস ইয়ার কি হবে, সরি অ্যাসেসমেন্ট ইয়ার তোমার কি হবে 19-20 হবে। তাহলে এইভাবে তোমাকে জাস্ট কনসেপ্ট দেওয়া হচ্ছে, তারপরে বলা হয়েছে পার্সন কত রকমের হয়, পার্সন কারা কারা হতে পারে। আচ্ছা, এসএসসি বলতে এখানে বলা রয়েছে কি, এসএসসি আমাদের কাদের বলবো, এসএসসি আমরা বলবো যাকে কিছু না কিছু পে করতে হবে ট্যাক্স, বা যার এগেনস্টে ইনকাম ট্যাক্সের প্রসিডিংস চলছে, ঠিক আছে, নোটিশ এসেছে, তাকে ডাকা হয়েছে, তো তাকে এসএসসি বলা হবে। তো যে ট্যাক্স পে করছে বা করতে হয় তাকে তো এসএসসি বলাই হবে, সাথে সাথে যার এগেনস্টে ইনকাম ট্যাক্সের কোনো প্রসিডিংস চলছে তাকেও বলা হবে এসএসসি। পার্সন ইন্ডিভিজুয়াল হতে পারে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হতে পারে, পার্টনারশিপ ফার্ম হতে পারে, কোম্পানি হতে পারে, এরা সবাইকে পার্সন বলা হবে ইনকাম ট্যাক্সের হিসাবে। লোকাল অথরিটির এক্সাম্পল ছিল মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত। আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনের এক্সাম্পল ছিল তোমার আইডলস, ডেটিস, যে কোনো ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, ঠিক আছে। হ্যাঁ, সবাইকেই তো ট্যাক্স দিতে হবে। তো পার্সনের ক্যাটেগরি ইন্ডিভিজুয়াল বলতে হিউম্যান বিং, বিরাট কোহলি আছে, রতন টাটা আছে, রাইট, ইন্ডিভিজুয়াল। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলতে ফ্যামিলি বিজনেস, এখানে ধরো রাজ আগরওয়াল, এইচইউ আছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ফ্যামিলি বিজনেস, যেখানে মেম্বার অনেক থাকবে। ফ্যামিলি বিজনেসের ইনকাম কি হবে, ইনকাম ট্যাক্স দেওয়ার পরে মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিজনেস হতে পারে না, তো বিজনেস নাও হতে পারে। ধরো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির নামে অনেক অ্যাসেট আছে, জয়েন্ট প্রপার্টি যাকে বলা হয়। তো সেক্ষেত্রে তুমি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বানিয়ে নিয়েছো, তো সেই ফ্যামিলির নামে তুমি সব ট্রান্সফার করে দিয়েছো প্রপার্টি। এবার যখন ইনকাম হলো, ইনকাম ট্যাক্স দেওয়ার পরে সেটা মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলে, কারণ জয়েন্ট প্রপার্টি থাকলে সেটা তো ডিস্ট্রিবিউট হবে। আর তোমরা চাইছো না, জয়েন্ট ফ্যামিলির যে মেম্বার তারা চাইছে না কি যে প্রপার্টিটা রয়েছে জয়েন্টলি সেটা ডিস্ট্রিবিউট করে নিতে নিজেদের মধ্যে। তা হতে পারে এমন একটা প্রপার্টি রয়েছে যেটা কি ডিস্ট্রিবিউটই করা যাবে না, ঠিক আছে, সেই জন্য হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বানানো হয়ে থাকে। তাহলে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি একটা ট্যাক্সিং ইউনিট, ট্যাক্স দিতে হয়, ট্যাক্সিং ইউনিট। আচ্ছা, ফার্ম তো জানো, যেখানে পার্টনার থাকে। কোম্পানি তো জানো, অ্যাসোসিয়েশন অফ বডি অফ ইন্ডিভিজুয়াল, যে কোনো অ্যাসোসিয়েশন যখন কোনো পারপাসে তারা জয়েন হচ্ছে, টুগেদার গেট টুগেদার করছে, তখন তাকে তো অ্যাসোসিয়েশন বলা হচ্ছে। এবার একটা অ্যাসোসিয়েশনকে তখনই বডি অফ ইন্ডিভিজুয়াল বলে দেওয়া হবে যদি তার মেম্বার শুধুমাত্র ইন্ডিভিজুয়ালই হতে পারে। যদি আমি ক্লাবকে ধরি, ক্লাবে তোমার যদি ক্লাবের যে রেগুলেশন আছে, বাইল থাকে প্রত্যেক অর্গানাইজেশনের, তো সেখানে যদি বলা থাকে কি তার মেম্বার ইন্ডিভিজুয়ালি হতে পারবে শুধুমাত্র, তাহলে ওই ক্লাব হয়ে যাবে কিন্তু বডি অফ ইন্ডিভিজুয়াল,
কারণ তার মেম্বার, তুমি বলেছো তোমার রুলসে লেখা রয়েছে, ক্লাবের রুলসে আর কি, ইন্ডিভিজুয়ালি হতে পারবে, কিন্তু তার মেম্বার যদি যে কেউ হতে পারে, মানে কোম্পানিও মেম্বার হতে পারবে, যে কোনো ফার্ম মেম্বার হতে পারবে, তাহলে কিন্তু সেটাকে আবার বডি অফ ইন্ডিভিজুয়াল বলা হবে না, তখন অ্যাসোসিয়েশন অফ পার্সন বলতে হবে। ঠিক আছে, এই দুটোই ডিফারেন্স রয়েছে, আর কিছু নেই। এই দুটোর মধ্যে ওটাই ডিফারেন্স আছে, যে এওপির মেম্বার যে কেউ হতে পারে, আর বডি অফ ইন্ডিভিজুয়ালের মেম্বার শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি হবে, আর কিছুই নেই এখানে। কিন্তু এখানে ডিফারেন্সটা রয়েছে রয়েছে দেখে নেবে। আর এখানে ডিসাইড করতে হচ্ছিল কোনটা কি। এখানে তাহলে দেখো এটা কি হবে, এওপি না বিওয়াই? এওপি না বিওয়াই? বিওয়াই হবে, বিওয়াই হবে। আর সেখানে তো সবাই এ রয়েছে না, ইন্ডিভিজুয়াল, হাত কার আছে? সবই তো হাত আছে, বডি অফ ইন্ডিভিজুয়াল, হাত দেখে বুঝতে পারছো না? বডি অফ ইন্ডিভিজুয়াল, বডি, তুমি যে অর্গানাইজেশনটা বানাচ্ছ তার মেম্বার যদি যে কেউ হতে পারে, ঠিক আছে, তাহলে এটা এওপি, অ্যাসোসিয়েশন অফ পার্সন। আর তুমি যদি বলে দাও কি না এর মেম্বার শুধুমাত্র ইন্ডিভিজুয়ালকেই আমরা মেম্বার করাবো, না তো মেম্বার কাউকে নেব না আর, বলে দেওয়া নয়, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে যার রক্ত মাংস দিয়ে যে তৈরি, হিউম্যান বিইং। বুঝতে পারলে? তোমার যদি ক্লাবের বাইলতে মানে রেগুলেশনে লেখা থাকে কি তার মেম্বার শুধুমাত্র ইন্ডিভিজুয়ালই হতে পারবে, ইন্ডিভিজুয়াল মানে কি বললাম, হিউম্যান বিং, তাহলে বডি অফ ইন্ডিভিজুয়াল না তো অ্যাসোসিয়েশন অফ পার্সন। আচ্ছা, এরপরে এসে যাও আজকে, তাহলে নতুন টপিক এইখান থেকে স্টার্ট হবে। আগের দিন এর আগে পর্যন্ত ডিসকাশন হয়েছিল, আমি ডিসকাস করে দিয়েছি, রিক্যাপ করে দিয়েছি আরেকবার। দেখো তাহলে আজকে নতুন, তাহলে হেডস অফ ইনকাম, হেডস অফ ইনকামে কি বলতে চাইছি, যে ইনকাম ট্যাক্সের যে টোটাল ইনকাম থাকবে তুমি 5টা হেডে দেখাবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে তোমার যে ইনকাম থাকবে সেটা 5টা হেডে তোমাকে দেখাতে হবে। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন অ্যান্ড ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। স্যালারি ইনকাম দেখাবে আলাদা করে, হাউস প্রপার্টি ইনকাম দেখাবে আলাদা করে, বিজনেস প্রফেশন ইনকাম দেখাবে আলাদা করে, ক্যাপিটাল গেন আলাদা করে, আদার সোর্সের ইনকাম আলাদা করে। তোমাকে আলাদা হেডে দেখাতে হবে। এবার টোটাল তো করা হবে কিন্তু হেড যেন আলাদা থাকে, তাতে বোঝা যাবে যে তোমার কোন হেডের কত ইনকাম। এখানে হাতের 5টা আঙ্গুল দেখিয়েছে, তাকে তোমার মনে থাকে কটা হেড রয়েছে ইনকাম ট্যাক্সে। 5টা আঙ্গুল রয়েছে হাতের, তো 5টা হেড। এরপরে এসে যাও হেড অফ ইনকাম, সোর্স অফ ইনকাম। হেড অফ ইনকাম, সোর্স অফ ইনকামের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? হেড অফ ইনকাম ইনকাম ট্যাক্সের হিসাবে কটা, 5টা এক্ষুনি দেখে এলাম, কিন্তু সোর্স অফ ইনকাম 5-এর বেশি হতে পারে। যদি বলা হয় তোমার 5টা বিজনেস আছে, রাইস বিজনেস আছে, ফার্নিচার বিজনেস আছে, কম্পিউটারের দোকান আছে, আরো 2টো বিজনেস আছে, যে কোনো ধরে নাও, তো তাহলে ধরা হবে যে তোমার 5টা সোর্স আছে, কিন্তু 5টা বিজনেস কোন হেডে আসবে? বিজনেস হেডেই আসবে, বিজনেস প্রফেশন হেডেই আসবে, বিজনেসের ইনকামের হেডেই আসবে। তো তোমার সোর্স অনেক হতে পারে কিন্তু হেড অলওয়েজ 5টাই হবে, তার থেকে বাড়বে না। তাহলে একটা হেডের এগেনস্টে অনেক সোর্স থাকতে পারে, ঠিক আছে, ওটাই হচ্ছে ডিফারেন্স।
যেমন এখানে দেখিয়েছে দেখো, যে তোমার বিজনেস প্রফেশন এই হেডে কনফেকশনারি বিজনেসের প্রফিট থাকবে, ক্যাটারিং বিজনেসের প্রফিট থাকবে, আরেকটা কি বিজনেস আছে, মোবাইল শপ, মোবাইল দোকানের বিজনেসও থাকবে। তাহলে তিনটে সোর্স কোন হেডের আন্ডারে আসছে, এই হেডের আন্ডারে আসছে। তাহলে তোমার যে টোটাল সোর্স, নাম্বার অফ সোর্স অফ ইনকাম, অনেক সোর্স হতে পারে, কিন্তু হেড অলওয়েজ 5টা হবে, ঠিক আছে। আদার সোর্স একটা হেড রয়েছে, আমরা দেখেছি উপরে। স্যালারি তুমি ধরো দু জায়গা থেকে, দুটো এমপ্লয়ারের কাছ থেকে স্যালারি পাচ্ছ, দু জায়গায় কাজ করতে পারো পার্ট টাইম করে, তাহলে কি ধরে নেওয়া হবে, দুটো সোর্স স্যালারির, কিন্তু হেড তো একটা। হাউস প্রপার্টি ধরো 5টা তোমার হাউস প্রপার্টি রয়েছে, তাহলে 5টা সোর্স ভাড়া পাচ্ছ, কিন্তু হেড তো একটা। তাহলে এরকম প্রত্যেকটার সোর্স অনেক থাকতে পারে, কিন্তু ক্যাপিটাল গেন মানে অ্যাসেট সেল করে যে টাকা পাচ্ছ। অ্যাসেট সেল বলতে কোন ধরনের অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট, ধরো সোনা বিক্রি করেছো, বাড়ি বিক্রি করেছো, ল্যান্ড বিক্রি করেছো, সেই সব। ডেপ্রিসিয়েবল অ্যাসেট আসে মাঝে মধ্যে, তো মোটামুটি অ্যাসেট বিক্রি করে সেল হলে ক্যাপিটাল গেনে আসবে, অ্যাসেট বিক্রি করে গেন হলে তবে আসবে গেন। আচ্ছা, গেনের জায়গায় লসও হতে পারে, তখন নেগেটিভে বসাতে হবে। এরপরে এসে যাও তাহলে কোন বোর্ডে বসে বলো, রেন্ট রিসিভ বাই, রেন্ট রিসিভ হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি হেডের ইনকাম, স্যালারি, স্যালারি হেডের ইনকাম, ডিভিডেন্ড, আদার সোর্সের ইনকাম, বিল্ডিং সেল করে প্রফিট হয়েছে বলো, ক্যাপিটাল গেনের ইনকাম, ফ্যামিলি পেনশন পেয়েছো কোন হেডের, আদার সোর্স। ফ্যামিলি পেনশন না, অনলি পেনশন থাকলে সেটা স্যালারিই হবে। ফ্যামিলি মানে কি, যে চাকরি করছিল, যে সার্ভিস করছিল সে মারা গেছে, তার ফলে বাড়ির লোক পাচ্ছে, সেই জন্য আদার সোর্স। অনলি পেনশন হলে তুমি পেনশন পাচ্ছ, তখন স্যালারি ইনকাম। ফ্যামিলি পেনশন আছে না, সেই জন্য আদার সোর্স হেডে আসবে। কনফেকশনারি বিজনেস, বিজনেস তো বলাই আছে, বিজনেস প্রফেশন হেডে আসবে। বিজনেস তোমাকে, তুমি যে ট্যাক্স ক্যালকুলেট করবে, তাহলে তোমাকে দেখতে হবে কোন হেডে কত ইনকাম আসছে, তোমাকে নিতে হবে ইনকাম ফ্রম স্যালারি হেডের কত ইনকাম, হাউস প্রপার্টি হেডের কত ইনকাম, বিজনেস প্রফেশন হেডের কত ইনকাম, তাহলে এগুলো সেপারেটলি আলাদা আলাদা করে বের করতে হবে আগে। ক্যাপিটাল গেইন হেডের কত ইনকাম, আদার সোর্স হেডের কত ইনকাম, তার মানে স্যালারি হেডের কত ইনকাম ওয়ার্কিং সে বের করতে হবে, বা সেপারেটলি বের করতে হবে, প্রত্যেকটা সেপারেটলি বের করতে হবে। তো তুমি পেয়ে যাবে 5টা হেডের ইনকাম মিলে গ্রস টোটাল ইনকাম। সেখান থেকে তোমাকে মাইনাস করতে হবে 80C থেকে ইউ পর্যন্ত ছাড়, 80C সেকশন, ইনকাম ট্যাক্সের সেকশন 80C থেকে 80U পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যায়। শুনে থাকবে যে এলআইসি করলে ট্যাক্সের ছাড় পাওয়া যায়, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, মেডিক্লেম, হেলথ ইন্স্যুরেন্স করালে ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যায়, যদি শুনে থাকো। তো এইসব ছাড় কোথায় পাবে, 80C থেকে 80U পর্যন্ত এই সেকশনে বলা আছে। তো যা ছাড় পাওয়ার ওই সেকশন অনুযায়ী পাবে, ওর বেশি তো পাবে না, তো এখানে হিসাব করে বসাতে হবে কত ছাড় পাচ্ছ।
তার ফলে কি হবে, তোমার যে ট্যাক্সেবল ইনকাম, যে ইনকামের উপরে তুমি ট্যাক্স দেবে, সেটা কমে যাবে কি যাবে না? তাহলে ট্যাক্সেবল ইনকাম বলতে পারো বা টোটাল ইনকাম বলতে পারো। ওখানে গ্রস ছিল, গ্রস টোটাল ছিল, এখানে টোটাল ইনকাম বলা হচ্ছে, গ্রস কেটে গেছে। বা ট্যাক্সেবল ইনকাম বলতে পারো, ওরই উপরে ট্যাক্স দিতে হবে। এবার ট্যাক্সটা তোমাকে কিভাবে স্ল্যাব অনুযায়ী দিতে হবে, ট্যাক্সের স্ল্যাব আমরা দেখে নেব। আচ্ছা, এই পোর্শনটা আমি ডিসকাস করার আগে, এই পোর্শনটা ডিসকাস করার আগে আমাকে তো ট্যাক্সের স্ল্যাব জানতে হবে। ট্যাক্সের স্ল্যাব ইন্ডিভিজুয়ালের জন্য কি রয়েছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য কি রয়েছে, অ্যাসোসিয়েশন অফ পার্সনের জন্য কি রয়েছে, বডি অফ ইন্ডিভিজুয়ালের জন্য কি রয়েছে, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনের জন্য কি রয়েছে, সবাইয়ের জন্য নিচের স্ল্যাবটা অ্যাপ্লিকেবল, সবাইয়ের জন্য। এই যে উপরে যতজনের জন্য লেখা রয়েছে ফর, ইয়ারলি ইনকাম ট্যাক্সে অলওয়েজ ইয়ারলি। তাহলে ইয়ারলি ইনকাম যদি 2.5 লাখের মধ্যে হয় ইন্ডিভিজুয়ালের, বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, বা এওপি, বিওয়াই, বা আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনে কি দেখেছিলে, দিল্লি ইউনিভার্সিটি বা যে কোনো মন্দির মসজিদ, ওখানে আইডল লেখা ছিল, ডাইটিএস লেখা ছিল, তার মানে মন্দির মসজিদ, যে কোনো দেবদেবীর যে প্রতিষ্ঠান রয়েছে তাদের ইনকাম। ট্যাক্স পে করতে হবে। তুমি ধরো মন্দির খুলে রেখেছো, মন্দিরের নাম নিয়ে বিজনেস চালাচ্ছ, ট্যাক্স দিতে হবে না? তাহলে তো সবাই মন্দির খুলে এদিকে বিজনেস চালাবে, ট্যাক্স তো তাহলে দিতে হবে না। তুমি কি বলতে চাইছো? মন্দির মন্দির খুলে দিয়ে তুমি বিজনেস করতে পারো না? মন্দির নাই, মন্দির বিজনেস করছে। হ্যাঁ, তো লাগবে, ট্যাক্স লাগবে যদি তুমি চ্যারিটেবল অ্যাক্টিভিটিতে কাজে লাগিয়ে দাও, তখন লাগবে না। মন্দিরের যে টাকা এলো, সাপোজ সেটা তুমি চ্যারিটেবল অ্যাক্টিভিটি করছো, মানে জনগণের সুবিধা করছো। ধরো তুমি এডুকেশন ইনস্টিটিউশন খুলেছো, সেখানে সব ফ্রিতে পড়াচ্ছ, মেডিকেল বেনিফিট দিচ্ছ ফ্রিতে, সেক্ষেত্রে ছাড়ো। কারণ দেখো, গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে আলটিমেটলি কি করবে, সেও তোমাদেরকে আবার বিলি করবে, মেডিকেল ইনস্টিটিউশন খুলবে, এডুকেশনাল ইনস্টিটিউশন খুলবে, সেখানে খরচা হবে। কিন্তু তুমিই যদি করে দাও, তাহলে তোমার উপরে কি ট্যাক্স নেওয়া হবে বলো, সেই ইনকামের উপরে? তাহলে বুঝতে পারলে। তাহলে 2.5 লাখ পর্যন্ত নীল রয়েছে, 2.5 থেকে 5, 5% ট্যাক্স দিতে হবে। তার মানে 2.5 থেকে 5-এর ভেতরে কত অ্যামাউন্ট আছে? 2.5 লাখ। 2.5 থেকে 5-এর ভেতরে কত আছে? 2.5 লাখের উপরে 5%। 5 থেকে 10 ভেতরে কত আছে? 5-এর উপরে 20। 10-এর উপরে চলে গেলেই যতটা যাবে উপরে 30%। এইভাবে হ্যাঁ, 30% থাকবে। ম্যাক্সিমাম ট্যাক্স রেট 30% ইন্ডিভিজুয়াল এদের ক্ষেত্রে। আচ্ছা, এটা তো নর্মাল ইনকামের উপরে। এছাড়াও এটা ইনকামের উপরে, এছাড়াও সারচার্জ বলে আর একটা ট্যাক্স রয়েছে। এটা হচ্ছে এক্সট্রা ট্যাক্স, সেটা তো নর্মাল ট্যাক্স, সেটা ট্যাক্স কিন্তু নর্মাল। আবার হ্যাঁ, সবার ক্ষেত্রেই লাগবে। এটা হচ্ছে সারচার্জ, এক্সট্রা। এক্সট্রা কখন লাগবে? যদি তোমার ইনকাম 50 লাখ থেকে 1 কোটির মধ্যে হয়ে যায়,
হ্যাঁ 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 নর্মাল তো লাগবেই, আবার তোমার ইনকামটা তো এর মধ্যে যদি রেঞ্জ করে তাহলে এক্সট্রা 10%। হ্যাঁ তো হ্যাঁ ওটাই তো, তোমার যদি 50 লাখ থেকে 1 কোটির মধ্যে থাকে তখন দিচ্ছ 10%, তার মানে যদি 50 লাখের নিচে থাকে লাগবে না, এটা তো অবভিয়াসলি তোমার ক্লিয়ার আছে। এরপরে 1 crore যদি পেরিয়ে যায় 15% এক্সট্রা লাগবে। 45, এই যে এখানের যে হিসাবটা এটা ট্যাক্সের উপরে হবে, অন ট্যাক্স অ্যামাউন্ট। আগেরটা এইখানের যে হিসাবটা হচ্ছিল এটা কার উপরে হচ্ছিল, ইনকামের উপরে, ইনকামের উপরে। এখানে ইনকামের উপরে হিসাব করে তো একটা ট্যাক্স বেরোবে, ট্যাক্স বেরোবে একটা, সেই ট্যাক্সের উপরে 10% হোক 15% হোক ইনকাম, তোমাকে দেখতে হবে ইনকাম কোন রেঞ্জে আছে, তাহলে এই যে 10% হবে ওটা ট্যাক্সের উপরে হবে, অন ট্যাক্স, এটা ইনকামের উপরে নয়, অন ট্যাক্স। পেড নয়, সেখানে পেমেন্ট কোথায় হবে, হিসেব চলছে এখন, এখনো পেমেন্ট কিছু হয়নি, এখন হিসাব চলছে, এখন ফাইনাল হলে তবে কখন কত হবে বুঝতে পারবে। হ্যাঁ এখানে যতটা বেরিয়েছে, যাই হোক না কেন ওখানে ওইখানে আমরা ক্যালকুলেশন দেখবো পরে। তো এখন তুমি মনে রাখো যে এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা ইনকামের উপরে হবে হিসাবটা, আর এইখানে যেটা হবে সেটা ট্যাক্সের উপরে হবে, ওই স্ল্যাব অ্যাপ্লাই করে যে ট্যাক্সটা বেরিয়েছে তার উপরে হিসাবটা হবে। এবার আমরা পরে ক্যালকুলেশন ডিটেলে দেখবো, সার্চ চার্জ কিভাবে ক্যালকুলেট হবে। আচ্ছা শেষ 4% কিসের জন্য, এটাও সবাইয়ের জন্য, ফর অল, এইটা শুধু এক্সট্রা ছিল, আর এটাও অল, আর উপরেরটা তো নর্মাল সবাইয়ের জন্য। শেষ হচ্ছে এটাও এক্সট্রা ট্যাক্স, এটার স্পেসিফিক পারপাস আছে, কি পারপাস আছে, হেলথের জন্য, এডুকেশনের জন্য, 4% অন ট্যাক্স, এটা কিন্তু ট্যাক্সের উপরে হিসাবটা হবে, ওই স্ল্যাব অ্যাপ্লাই করে যে ট্যাক্সটা বেরিয়েছে। ফর অল, যার এইখানে বেরোচ্ছে, যার এই পজিশনে অ্যামাউন্ট বেরোচ্ছে, তোমার যদি এইখানে কিছু বেরোয় অ্যামাউন্ট ট্যাক্সের, তবে শেষটা লাগবে, তোমার যদি এটা নীল হয় তবে লাগবে কি, কারণ এখানে কি বলে দিলাম, এই যে ট্যাক্সের উপরেই তো ক্যালকুলেশনটা হবে। এটা তাহলে কত স্ল্যাব দেখলে, 2.5 লাখ পর্যন্ত কি আছে, নীল আছে, কিন্তু তুমি যদি সিনিয়র সিটিজেন হও তাহলে কত পর্যন্ত নীল হয়ে যাবে, 3 লাখ। যদি তুমি সুপার সিনিয়র হও তাহলে কত পর্যন্ত নীল হয়ে যাবে, 80-র উপরে, সুপার সিনিয়র মানে 80-র উপরে। হুম 5 লাখ পর্যন্ত নীল, আর যদি তুমি যদি সুপার সিনিয়র হও 3 লাখ পর্যন্ত নীল। এইখানে যে উপরে যে ডিসকাশনটা করলাম এখনই, ওটাই এই স্ল্যাবটাই এখানে যেমন আপ টু 2.5 লাখ পর্যন্ত নীল বলা ছিল, যদি তোমার এজ 60 হয় তাহলে 3 লাখ পর্যন্ত নীল হয়ে যাবে, আর সিনিয়র সিটিজেন হলে 5 লাখ পর্যন্ত, সুপার সিনিয়র হলে 5 লাখ, সুপার সিনিয়র বলতে যার বয়স 80, 80 বা তার উপরে। আচ্ছা এরপরে রিবেটের একটা ব্যবস্থা রয়েছে, রিবেট পাওয়া যায় কোন সেকশনে, 87A। আচ্ছা এইখানে অ্যামাউন্টটা চেঞ্জ হবে, এটা 3.5-এর জায়গায় 5 করবে হবে, 3.5-এর জায়গায় কত হবে, 5 হবে। তোমাদের কত আছে দেখো তো, 5 আছে কি 3.5 আছে, 5 আছে, 5 হবে, ঠিক আছে।
এইট দেখো 87 এতে বলছে যদি কোনো ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট হতে হবে, রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালের, আচ্ছা রেসিডেন্ট কি জিনিস আমরা পরে ডিসকাস করব, এখন মনে রাখো যদি কোনো রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালের ইনকাম 5 লাখ পর্যন্ত হয়, 5 লাখ পর্যন্ত হয়, সে রিবেট পেয়ে যাবে। কতটা রিবেট পেয়ে যাবে? যতটা তার ইনকাম হচ্ছে, যতটা তার ট্যাক্সের উপর, ইনকামের উপরে ট্যাক্স হচ্ছে, যতটা তার ইনকামের উপরে ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্স অ্যামাউন্ট আর 12,500, হুইচ এভার ইজ লেস, অতটা ছাড় হয়ে যাবে রিবেট। তার মানে সোজা কথায় বলতে গেলে এই রিবেট সেকশনটা আসার ফলে 5 লাখ পর্যন্ত নীল, যদি তোমার ইনকাম 5 লাখের মধ্যে থাকে। যদি তোমার ইনকাম 5 লাখের মধ্যে থাকে, এক্সিড না করে, তাহলে 87A এই রিবেট সেকশন বলছে যে তোমাকে ট্যাক্স দিতে হবে না। তোমার যে ট্যাক্সটা হচ্ছিল 2.5 লাখ থেকে 5 লাখে, আমরা 5% দেখছিলাম না? এইখানে তোমার 5% দিতে হচ্ছিল না, 2.5 থেকে 5। তো নর্মালি তো তোমার ট্যাক্স হচ্ছে, তোমার যদি 5 লাখের মধ্যে থাকে, 2.5 লাখের বেশি কিন্তু 5 লাখের কম যদি থাকে তবুও তোমার ট্যাক্স হচ্ছে। কিন্তু এই রিবেট সেকশনের থ্রুতে বলা হচ্ছে যে যদি তোমার 5 লাখের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, রিবেট দিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? রিবেট মানে ছাড়। ধরো তোমার ইলেকট্রিক বিল আসছে, এবার গভর্নমেন্ট একটা স্কিম বের করলো কি যাদের ইউনিট 90 আছে, তাদের 3 মাসে যাদের 90 ইউনিট হয়েছে তাদের যে ইলেকট্রিক বিলটা হচ্ছে নেবই না, এটা ছাড়। কিন্তু অ্যাকচুয়ালি তোমার বিল হচ্ছিল, সেটাই আমাদের যে নর্মাল রুল রয়েছে সেই হিসাবে তোমার ট্যাক্স হচ্ছে। কিন্তু আবার একটা সেকশনে বলে দেওয়া হয়েছে কি ঠিক আছে যাদের ইনকাম 5 লাখ পর্যন্ত, তাদের যে ট্যাক্সটা হচ্ছিল সেটা নেওয়া হবে না। বুঝতে পারলে? ওটাই বলা আছে এখানে, বলা আছে ওটাই যে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল যার ইনকাম 5 লাখ পর্যন্ত, রিবেট শ্যাল বি অ্যালাউড ফ্রম দ্য ইনকাম ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 100% অফ ইনকাম ট্যাক্স। মানে তার যতটা ট্যাক্স হচ্ছিল পুরোটা, और 12,500 হুইচ এভার ইজ লেস, মানে ম্যাক্সিমাম 12,500। 12,500ই তো তোমার ম্যাক্সিমাম হবে না? আমি যদি তোমাকে হিসাব করে দেখিয়ে দিই, 12,500ই তো হবে ম্যাক্সিমাম, তোমার 12,500ই পাবে তুমি। দেখো আমি 2.5 লাখ থেকে যদি 5 লাখের ডিফারেন্সটা বের করি, 2.5 থেকে 5, তার মানে কত, মিডিলে কত থাকে বলেছিলাম? তাহলে মিডিলে থাকে 2.5, তার মানে 2.5 লাখের উপরে কত, 5%। তার মানে তোমার ম্যাক্সিমাম ছাড় কত হবে? 12,500ই তো হবে। যদি তোমার ইনকাম 4.5 লাখ হয় তাহলে 4.5 হলে 4.5, তাহলে 2.5 লাখের উপরে কতটা চলে গেছে? 2 লাখ চলে গেছে। তার মানে তোমার 2 লাখের উপরে 5% হওয়ার কথা। এরকম সিস্টেম নাকি, মানে এই যে 4 লাখের উপর তখন 5% হবে না? না, মানে যতটা ছাড় পেয়ে, মানে যতটা ছাড়, মানে 2.5 লাখ ছাড়, তারপর বাকিটা যতটা হ্যাঁ ওইটা হ্যাঁ, ট্যাক্স হবে। 2.5 লাখ পর্যন্ত নীল আছে, তো সেই জন্য তো 2.5 লাখ মাইনাস করছি। এই যে কিন্তু চার, আমার তো তোমার ইনকাম তো ইনকাম 2.5 লাখ বললাম, বেরিয়ে গেছে তো। তোমার ইনকাম বললাম 4,50,000, তো 2.5 লাখ পর্যন্ত নীল, তোমাকে 2.5 লাখ মাইনাস করতে হবে, ঠিক আছে? তার মানে 2 লাখের উপরে ট্যাক্স লাগবে, তার মানে তোমার ট্যাক্স হবে 10,000 টাকা। তার মানে 10,000 টাকা তুমি ছাড় হয়ে যাবে তোমার, কারণ ম্যাক্সিমাম ছাড় কি 12,500। 12,500 আর যতটা ট্যাক্স হচ্ছে এই দুটোর মধ্যে যেটা কম হবে সেটাই ছাড় হবে। তোমার যদি তোমার যদি ট্যাক্স তোমার 12,500 কম হয় তাহলে ততটাই ছাড় হবে। তোমার তো ট্যাক্স হয়নি, 12,500 তো হয়নি, 10,000ই হয়েছে, 10,000ই ছাড় হবে, দিতেই হবে না। তোমাকে কি বলবে, তা তোমাকে এখানে বলা হবে যে তোমার 10,000 ট্যাক্স হচ্ছে, 12,500 ছাড়। তার মানে ম্যাক্সিমাম ছাড় 12,500। তোমাদের বই থেকে যদি এটা 2,500 থাকে, এটা কারেকশন করে নাও 12,500, 12,500 করে নিয়েছো, ঠিক আছে? তাহলে রিবেটের সেকশন বুঝতে পারলে,
যে নর্মালি তো আমার 2.5 লাখের উপরে গেলে আমাকে ট্যাক্স দিতে হবে, 2.5 লাখের উপরে গেলে ট্যাক্স দিতে হবে 5%। কিন্তু পরে বলে দিচ্ছে যে তোমার ইনকাম যদি 5 লাখের মধ্যে থাকে রিবেট সেকশনে 87 এতে, তাহলে তোমার যে ট্যাক্সটা হচ্ছিল সেটা দিতে হবে। তার মানে তোমার ম্যাক্সিমাম ছাড় 12,500ই হবে। মানে রিবেট 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 সেকশনে যারা থাকবে তাদের 5 লাখ হলে এমনিতেই ছাড় দিতে হবে। হ্যাঁ, তোমার যদি ইনকাম তাহলে 5.5 হয়ে যায় তাহলে আর কোনো ছাড় হবে না, তখন তখন যেরকম হিসাব হচ্ছিল সেরকম চলবে, বুঝতে পারলে? তোমার যদি ইনকাম 5,10,000 হয়ে যায় তাহলে যেরকম হচ্ছিল সেরকম, কোনো ছাড় নেই। 1,000 হলো 500 টাকা বেশি হলে হ্যাঁ, তখন পুরো 1 টাকা 13,000। বেশি হলে দিতে হবে। এবার গভর্নমেন্ট বুঝতে পারলে? 1 টাকার জন্য এইট সেকশন 12,000 কত 87A কি বলতে চাইছে? 87A তাহলে তোমাদের বইতে তো এটা 5 আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা 12 হবে, এখানে 12,500। চলো, তাহলে এখানে একটা ক্যালকুলেশন রয়েছে, দেখে নাও। তুমি ক্যালকুলেশনের কথা বলছিলে, কিভাবে ক্যালকুলেশন হবে। এখানে ইনকাম কত রয়েছে পার্সনের? ভুতুরিয়ার ভুতুরিয়া 60,50,000। এর তাহলে নর্মাল স্ল্যাব তো লাগবেই, সাথে সাথে কোন স্ল্যাব লাগবে? সারচার্জের একটা স্ল্যাব ছিল, সারচার্জ লাগবে। আর শেষ তো সবাই লাগে বলেছি, যার ট্যাক্স হচ্ছে তার শেষ লাগবে। শেষ বলতে ওই হেলথ অ্যান্ড এডুকেশন যেটা আছে। তাহলে নর্মাল রেট আগে অ্যাপ্লাই করো, তারপর সারচার্জের রেট অ্যাপ্লাই করো, তারপরে হেলথ অ্যান্ড এডুকেশন অ্যাপ্লাই করো, স্টেপ বাই স্টেপ। তুমি যদি আগে শেষ অ্যাপ্লাই করে হবে না, প্রথমে নর্মাল স্ল্যাব, তারপরে সারচার্জ যদি লাগে দেখে অ্যাপ্লাই করতে হবে, তারপরে শেষ। তাহলে 6 লাখ 60,50,000, 60,50,000 এবার তাহলে স্টার্টিং করবে তোমার যে স্ল্যাব রয়েছে 2.5 লাখ পর্যন্ত নীল, তাহলে 2.5 লাখ কভার হয়ে গেল ট্যাক্স নীল। আর 2.5 থেকে 5 5%, তাহলে 2.5 লাখ কভার হয়ে গেল, কত হবে? 12,500। এর কোথায়? আরে তার ইনকাম তো 5 লাখের বেশি, তো 60 লাখ আছে। আচ্ছা, এরপরে এসে যাও, তারপরে স্ল্যাব মিডিলে কত আছে? 5। মিডিলে 5 আছে, পার্সেন্ট কত? 20। তাহলে 20% মাল্টিপ্লাই করো, 1 লাখ। এটা তাহলে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই নীল, ঠিক আছে? এরপরে 10 লাখের উপরে, 10 লাখের উপরে কতটা আছে? তার ইনকাম তো 60 লাখ। 10 লাখের উপরে কত আছে? 50 লাখ 50, 50 লাখ 50,000। তাহলে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটা আসবে, ঠিক আছে? তো তার টোটাল ইনকাম তাহলে 60,50,000 কভার হয়ে গেছে, পুরো পুরো কভার হয়ে গেছে 60,50,000। তার টোটাল ট্যাক্স কত দাঁড়ালো? 16,27,500। 60 লাখে তাহলে তাকে 16 লাখ দিতে হবে ইনকামের উপরে। এরপরে আরো লাগবে সারচার্জ, এটা কার উপরে? ট্যাক্সের উপরে হিসাব হবে, যে 10% আমরা দেখেছিলাম। সারচার্জ আমি বলেছিলাম যে সারচার্জের 50 লাখ থেকে 1 কোটির মধ্যে থাকলে 10% লাগবে এক্সট্রা, সেটা ট্যাক্সের উপরে লাগবে, ইনকামের উপরে নয়। তো ট্যাক্সের উপরে, তাহলে এখানে আমাদের ট্যাক্স কত বেরিয়েছে? হ্যাঁ, তাহলে ওরই উপরে লাগবে, 10% লেগে গেছে। তো ব্যালেন্স ট্যাক্স আফটার সারচার্জ, এই দুটো টোটাল করে দিলে, তারপরে লাস্টের যে শেষ, যেটা আমি বলেছিলাম সবাইয়ের ক্ষেত্রে লাগবে, যার ট্যাক্স হচ্ছে, এটা বলেছিলাম যার ট্যাক্স হচ্ছে তার লাগবে, যার ট্যাক্সই হয়নি সে কেন পে করতে যাবে, বা তার লাগবেই না বলেছে। তো এর ট্যাক্স হচ্ছে
4% কার উপরে হবে? এই যে 17 লাখ রয়েছে এর উপরে হবে, মানে শেষ জুড়ে দিয়ে যেটা দাঁড়াচ্ছে। হ্যাঁ, ট্যাক্সের উপরে, ট্যাক্স প্লাস শেষ জুড়ে দিয়ে যেটা হচ্ছিল, যার ক্ষেত্রে শেষ অ্যাপ্লিকেবল হচ্ছে না, সরি, সারচার্জ, ট্যাক্স আর সারচার্জ জুড়ে দিয়ে যেটা হচ্ছে তার উপরে অ্যাপ্লিকেবল হবে 4%। ট্যাক্স অ্যামাউন্ট সারচার্জ জুড়ে দিয়ে যেটা হচ্ছে তার উপরে হবে 4%। যার ক্ষেত্রে সারচার্জ অ্যাপ্লিকেবল হচ্ছে না তার ক্ষেত্রে শুধুমাত্র ট্যাক্সের অ্যামাউন্টের উপরে হবে। এর ক্ষেত্রে সারচার্জ অ্যাপ্লিকেবল হয়েছে, তার মানে 17,90,000 উপরে হবে 4%। তাহলে তার টোটাল ট্যাক্স পেবেল হচ্ছে 18 লাখ সামথিং। হুম, যখন তুমি বেশি ইনকাম করছো তো তোমাকে তো বেশি কন্ট্রিবিউট করতে হবে গভর্নমেন্টকে, ঠিক আছে? না তো পরে তুমি গভর্নমেন্টকেই কিনে নেবে, বলবে আমার আমার নামে টাকা ছাপানো হোক, বলতে শুরু করবে। তাহলে ইনকাম করার দরকার নেই, তুমি ইনকাম না করলে অন্যজন করবে। 1 কোটির উপর তাহলে তো 30 লাখ চলে যাবে, 50 লাখ নিয়ে হাফ দিবে। দেখো এখানে তোমার ওয়েবসাইট রয়েছে, এইদের ওয়েবসাইটে গিয়ে তুমি অটো ক্যালকুলেশন করতে পারো। ধরো তুমি কনসালটেন্ট, ট্যাক্সের কনসালটেন্ট, তোমাকে ট্যাক্সের ক্যালকুলেশন জলদি বলতে হবে, কোনো কাস্টমার এসে বলেছে, কোনো ক্লায়েন্ট এসে বলেছে, তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি শুধু ইয়ার সিলেক্ট করবে, ইন্ডিভিজুয়াল না হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি না কোম্পানি সিলেক্ট করবে, মেল না ফিমেল সিলেক্ট করবে, রেসিডেন্ট না নন রেসিডেন্ট সিলেক্ট করবে। স্যার মেল ফিমেল সিলেক্ট করতে হবে? মেল ফিমেল সিলেক্ট করার দরকার হয় না, তো ও লিখে, হ্যাঁ সবার ক্ষেত্রেই একটা মেল ফিমেলের কম্পারিজন হয় না। এখানে দেওয়া থাকতো যে সিনিয়র সিটিজেন না সিনিয়র সিটিজেন নয়, সেটা ঠিক ছিল। তো হ্যাঁ, এখানে মেল ফিমেল না করে এর সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন, আদার এরকম করে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, যাই হোক, তো এখানে তোমাকে ইনকাম বসাতে হবে, রিলিফ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, এগুলো সব অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, তোমাকে শুধু ইনকামটা বসাতে হবে। ওদের ক্যালকুলেটর রয়েছে ট্যাক্স ক্যালকুলেশন, ওই ওয়েবসাইটে গিয়ে তুমি দেখে নিতে পারো। ওয়েবসাইট রয়েছে ট্যাক্স ক্যালকুলেটর, ট্যাক্স ক্যালকুলেটর। মানে গুগলে গিয়ে করে, গুগলে নয়, ওদের ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট দেখালাম যে এখনই দাগ দিয়ে মার্ক করে দিলাম যে এই তো ইনকাম ট্যাক্স। তাহলে এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, ফিল করে নাও, দেখে নাও কি বলছো, কি দেওয়া নেই? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া নেই? না ওটা এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো, নীল টু ড্যাশ, ফ্রম নীল টু ড্যাশ, এখানে কত বসাবো? 2.5 লাখ পর্যন্ত, এখানে কত বসাবো? 2,50,000 টাকা, ঠিক, 1 থেকে স্টার্ট হবে। তারপরে এটাতে এক কেন? এটা 1 হবে। ঠিক আছে, এরপরেরটা বলো। এজ বলে দিয়েছে, দেখো এজ মনে রাখতে হবে।
তাহলে 66 সিনিয়র সিটিজেনের কত পর্যন্ত নীল থাকে? 3 লাখ পর্যন্ত। তাহলে স্টার্ট কত দিয়ে হবে এখানে? 3 লাখ, 3 লাখ 1, ঠিক। তারপরে 5 লাখ 1 থেকে 10 লাখ, তারপরে 10 লাখ 1 থেকে অ্যাবভ এর উপরে যা থাকবে। এখানে তোমার 2 তে না লিখলেও চলবে, এখানে আমি যে 2 তে লিখেছি অ্যাবভ, এটা না লিখলেও চলবে, কারণ এর উপরে যত যাবে সবই তো 30। আচ্ছা এরপরে বলো 80। আচ্ছা এটা তো 5 লাখ। সুপার সিনিয়র আছে 5 লাখ পর্যন্ত, তারপরে 5 লাখ, 5 লাখ 1, ঠিক আছে। তাহলে 25 এর স্ল্যাব নেই, পুরো 20। তো এখানে বলো টোটাল ইনকাম অফ মিস্টার রাইট পারসন, রাইটের ইনকাম 70 লাখ, সারচার্জ কত লাগবে? ঠিক 10% আছে। তারপরে রঙের 15%, এডুকেশন শেষ। আচ্ছা এডুকেশন শেষ এখানে বলে রাখি, ওখানে যে 4% টোটাল দেখেছো, ওর অ্যালোকেশন রয়েছে। এডুকেশন, এডুকেশনে দুটো রয়েছে, এডুকেশনে তোমার রয়েছে 3, আর হেলথে রয়েছে 1, ঠিক আছে। হেলথে 1, এডুকেশনে 3, টোটাল 4। এই যে তোমার 4% রয়েছে না হেলথ অ্যান্ড এডুকেশন শেষ, হেলথ অ্যান্ড এডুকেশন, ওরই ভাগ দেখিয়ে দিলাম তোমাকে এখন। 3%। তাহলে এডুকেশন শেষ কত? 3%, হেলথ হবে 1%। এরপরে তোমাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। একটা ওদের করে দেওয়া ছিল, তাই তো, করে দেওয়া ছিল, আমরা দেখলাম 60 লাখের ইনকাম একজনের ছিল, 60,50,000 ক্যালকুলেশন করেছে। এগুলো তোমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করতে হবে। আমি দুটো ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি, বাড়ি থেকে বাকিগুলো ক্যালকুলেট করে নিয়ে আসবে। আচ্ছা এখান যে পোর্শনটা আমি ছেড়ে চলে আসছিলাম, সেই পোর্শনটাকে একবার ঘুরে চলে আসি। কোন পোর্শনটা ছেড়ে আসছিলাম বলো তো এখানে? হ্যাঁ, কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি, এই পোর্শনটা আমি ছেড়ে এসেছিলাম, কারণ বলেছিলাম যে ট্যাক্সের স্ল্যাবগুলো তোমাকে জানতে হবে। তো এইখানে তোমার তাহলে টোটাল ইনকাম বেরোচ্ছে, কত টোটাল ইনকাম হয়েছে তোমার বেরোচ্ছে, সেই টোটাল ইনকামের উপরে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। আর কোন স্ল্যাব অ্যাপ্লাই করে করতে হবে এখনই দেখে এলে। তো সেই স্ল্যাব অ্যাপ্লাই করে যত ট্যাক্স দাঁড়াচ্ছে এখানে তাহলে লিখতে হবে যে আমার এত ট্যাক্স হচ্ছে, ঠিক আছে। এই ইনকামের উপরে, এই ইনকামের উপরে যে স্ল্যাবটা এখনই দেখে এলে, সেই স্ল্যাব অ্যাপ্লাই করে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। তারপরে যদি তোমার কোনো রিবেট তুমি পেয়ে থাকো, হ্যাঁ ইফ অ্যাপ্লিকেবল, ইফ অ্যাপ্লিকেবল লিখে রেখেছে, কারণ 5 লাখের মধ্যে যদি ইনকাম হয় তবে পাবে, না তো পাবে না, তো সেই জন্য ইফ অ্যাপ্লিকেবল আছে। তো ব্যালেন্স যেটা বেরোচ্ছে আফটার রিবেট সেটা থাকছে। তারপরে বলেছে কি সারচার্জ অ্যাড হয়ে যাবে। যদি তোমার রিবেট তুমি না পাও, তোমার ইনকাম যদি 5 লাখের উপরে হয়ে যায়, তখন তো রিবেট অ্যাপ্লিকেবল হচ্ছে না। আর 50 লাখের উপরে চলে গেলে তখন তো সারচার্জ আবার লেগে যাবে, সারচার্জ অ্যাড হয়ে যাবে। সারচার্জ অ্যাড করার পরে তাহলে তোমাকে কি অ্যাড করতে হবে? হেলথ অ্যান্ড এডুকেশন শেষ। তাহলে ট্যাক্সটা যেটা পাবে সেটা হেলথ অ্যান্ড এডুকেশন শেষ জুড়ে দিয়ে পাবে, যেটা এখনই দেখে এলে ক্যালকুলেশন একটা, ঠিক আছে।
এরপরে তুমি যদি ট্যাক্স পে করে রাখো আগের থেকে, টিডিএস যদি তোমার কাটা থাকে, হ্যাঁ, যদি অ্যাডভান্স ট্যাক্স পে করে থাকো, টিডিএস যদি কাটা থাকে, বা কিছু যদি পে করে থাকো, মানে যে ইয়ারে তোমার অ্যাসেসমেন্ট চলছে সেই ইয়ারে যদি কিছু পে করে থাকো, কারণ তুমি পে করে দাও কেন, কারণ যত লেটে পে করবে তোমার ইন্টারেস্ট লেগে যাবে। তো অ্যাডভান্স ট্যাক্স যদি তোমার পে করে থাকো, অ্যাডভান্স ট্যাক্স বলতে যে ইয়ারে ইনকাম করো সেই ইয়ারে যদি তুমি ট্যাক্স দিয়ে দাও সেটাই হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। আর অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় কারণ গভর্নমেন্ট বলে রেখেছে দিতে হয়। তাছাড়াও তুমি চাইছো কি তোমার ইন্টারেস্ট যাতে কম লাগে, আগের থেকে দিয়ে রাখতে চাইছো। হ্যাঁ, তো যদি আমি মাসে মাসে দিয়ে দিই তাহলে কি হলো, বছরের ইনকামটা ধরবে না ওরা? মাসে মাসে ওইভাবে হয় না, ওদের যা সিস্টেম বলা আছে ইনস্টলমেন্ট অনুযায়ী দিতে হবে, অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। অ্যাডভান্স ট্যাক্সের পুরো একটা চ্যাপ্টার রয়েছে। ইনস্টলমেন্টও দিয়ে দেবে? হ্যাঁ, অ্যাডভান্স ট্যাক্সের পুরো একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে আমরা গিয়ে দেখবো। তাহলে তোমার যে ট্যাক্স অলরেডি পেমেন্ট রয়েছে সেগুলো কি হয়ে যাবে, যোগ করে কি করবে, মাইনাস করবে। তাহলে দেখতে হবে যে তোমাকে আর কত দিতে হবে বা ফেরত পাবে। যদি তোমার বেশি পেমেন্ট থাকে তাহলে কি হবে, ফেরত পাবে। যদি কম পেমেন্ট থাকে দিতে হবে, বা একেবারেই পেমেন্ট করেনি তার মানে একসাথেই দিতে হবে। এটা হচ্ছে পুরো ক্যালকুলেশন। তাহলে এই যে পুরো ফরম্যাট রয়েছে, বুঝতে পারলে স্টেপ বাই স্টেপ। তাহলে এখানে আমরা একজনের ক্যালকুলেট করব, ঠিক আছে। 60 এজ, 32 এজ, 44 এজ, এরা তাহলে সিনিয়র সিটিজেন নয়, এদের তাহলে ওই 2.5 লাখ পর্যন্ত নীল থাকবে। তারপরে সেই অনুযায়ী করতে হবে। সিনিয়র, এও সিনিয়র সিটিজেন নয়, এই যে সিনিয়র সিটিজেন আছে এটা সুপার সিনিয়র আছে। তাহলে এর যখন ট্যাক্স ক্যালকুলেট করছো তোমাকে মাথায় রাখতে হবে যে 3 লাখ পর্যন্ত ছাড়। এর যখন ট্যাক্স ক্যালকুলেট করছো মাথায় রাখতে হবে যেন 5 পর্যন্ত ছাড়। আচ্ছা, ট্যাক্স ক্যালকুলেশন করার আগে আমরা করে নেব ট্যাক্স ক্যালকুলেশন, আমি একটা করে দেখাবো। তার আগে এখানে কিছু ডিসকাশন করে দিই, এগুলো তোমার বাড়িতে করার জন্য, এগুলো অ্যাসাইনমেন্ট। তাহলে কতগুলো অ্যাসাইনমেন্ট আছে দেখো, এখানে কতগুলো করতে হবে আর এখানেও কতগুলো করতে হবে। তো তার আগে আমি তোমাকে কিছু বলে দিই যে কিছু ইনকাম এক্সাম্পট রয়েছে। এক্সাম্পট ইনকাম মানে এক্সাম্পট ইনকাম বলতে যেগুলোর উপরে ট্যাক্স দিতে হয় না। এক্সাম্পট ইনকাম বলতে যার উপরে ইনকাম এক্সাম্পট ফ্রম ট্যাক্স, ট্যাক্স থেকে এক্সাম্পট মানে ট্যাক্স দিতে হয় না, যাকে আমরা এক্সাম্পট ইনকাম বলবো। কি কি রয়েছে, এগ্রিকালচারাল ইনকাম, তোমরা জানো এগ্রিকালচারাল ইনকামের উপরে ট্যাক্স দিতে হয় না। তোমাদের বাড়িতে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, তাতে কি ট্যাক্স লাগে, ইনকাম ট্যাক্স লাগে না। পার্টনার্স পার্টনারশিপ ফার্ম যে শেয়ার পেয়ে থাকে, শেয়ার অফ ইনকাম, পার্টনারশিপ ফার্ম কি করে, পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। তাহলে যে পার্টনাররা যে শেয়ারটা পেলো, শেয়ার যত টাকা শেয়ার পেলো, প্রফিটের ভাগ আর কি, প্রফিটের ভাগ, পার্টনারশিপ ফার্মকে ট্যাক্স দিতে হবে সেটা আলাদা কথা। তারপরে সেই ট্যাক্স দেওয়ার পরে যে ভাগটা পেলো পার্টনার, শেয়ার ইনকাম, তার উপরে ট্যাক্স দিতে হবে না, এক্সাম্পট ইনকাম, সেই ইনকামটা এক্সাম্পট, কারণ পার্টনারশিপ ফার্ম তো দিয়ে দিচ্ছে তার উপরে ট্যাক্স, আমি আবার কেন দেবো। স্যার একটা এক জায়গা থেকে ইনকাম করে সেটা একবারেই তো ট্যাক্স পেড, হ্যাঁ ঠিক, দুবার তো ট্যাক্স পেড করে দেবেন। ট্যাক্স দুবার নেবে না, ঠিক আছে। তো মেম্বার অফ এইচএফ, তাহলে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যদি ট্যাক্স দিয়ে দেয় তার মেম্বার যে ভাগটা পাবে সেটার উপরে ট্যাক্স লাগবে না। গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি পুরোটা এক্সাম্পট নয়, পার্সিয়ালি এক্সাম্পট রয়েছে। গ্র্যাচুইটি এমপ্লয়ি পেয়ে থাকে যখন এমপ্লয়ারের রিটায়ার করে, সেটা পুরোটা এক্সাম্পট নয়, পার্সিয়ালি এক্সাম্পট, ঠিক আছে। সেটা আমরা ডিটেল দেখব। এমপিএমএল এর পেমেন্ট এক্সাম্পট, এমপিএমএল এ যে অ্যালাউন্সেস পেয়ে থাকে গভর্নমেন্টের কাছ থেকে। ট্রেড ইউনিয়নের
ইনকাম, ট্রেড ইউনিয়নের ইনকামও এক্সাম্ট। তাহলে এগুলো কি দেখলে? সব এক্সাম্ট ইনকাম। তাহলে তোমাকে যদি বলে দুটো এক্সাম্ট ইনকামের নাম বলো, আচ্ছা, কাজের দুটো মানে এক্সাম্ট ইনকাম মেনশন করো, বলতে পারবে এরই মধ্যে থেকে? গ্র্যাচুইটি, আরেকটা বলছি যে ইন্ডিয়ার মধ্যে কাদেরকে ট্যাক্স করতে হয়? সবাইকে পে করতে হয়। না স্যার, কোথায় হাইকোর্ট না সুপ্রিম কোর্টের জাজদের কিছু ইনকাম করতে হয় না তাদের, যেমন এমপি এমএলএ এর যে অ্যালায়েন্স সেটা করতে হয় না। তার মানে এমন নয় যে তার যা টাকা রয়েছে তার উপরে দিতে হবে না। যদি বিজনেস চালু করে দেয় এমপি এমএলএ, দিতে হবে। এমপি এমএলএ যে অ্যালায়েন্সটা পাচ্ছে গভর্নমেন্টের, ওটাই। এমপি দিয়ে মানে হ্যাঁ, সেটাই শুধু পাচ্ছে, ছাড়। ওটা দিতে না, হবে। এমপি যদি বিজনেস করে কি দেবে না? সে বিজনেসের ওটা দিলে কি হবে? তাহলে যদি তুমি বড় বাড়ি থাকে পার্সন স্পেসিফিক নয়, ইনকাম স্পেসিফিক। ইনকামটা কোথা থেকে আসছে সেই অনুযায়ী এক্সাম্ট। তোমার ঘরে এগ্রিকালচারাল ইনকাম তো আছে, তাছাড়া দুটো তিনটে বিজনেস আছে, তার বলে কি তাহলে বিজনেস ইনকামের উপরে দেবে না? ট্যাক্স তো দিতে হবে। শুধু ইনকাম স্পেসিফিক এক্সাম, কোন ইনকামের উপরে ছাড় আছে। বুঝতে পারলে কি বলতে চাইছো? যে ওই হাইকোর্টের মানে ওই যে টাকাটা আমরা পাই ওখান থেকে দিতে হয়। হ্যাঁ, ওটা দিতে হয় না। ওখান থেকে যে সোর্স পায়, সে যে শুধু ওই জায়গা থেকে ইনকাম করছে, অন্য জায়গা থেকে করছে না এমন তো নয়। তো তার মানে তাকে ট্যাক্স দিতে হবে না, ওই সোর্সটা থেকে ওই সোর্সটা থেকে দিতে হবে। ঠিক আছে। তুমি যেটা শুনেছো হাইকোর্টের জজ বা সুপ্রিম কোর্টের জজের যে অ্যালায়েন্স, যেমন এমপি এমএলএ এর অ্যালায়েন্স স্যালারি দিতে হয় না, তেমনি সুপ্রিম কোর্টেরও দিতে হয় না। সুপ্রিম কোর্ট হাইকোর্ট অ্যালাউন্সেস ওরা যেটা পেয়ে থাকে। আচ্ছা, কিছু এতক্ষণ আমরা দেখলাম যে পার্সন স্পেসিফিক রেট রেট দেখেছি, স্ল্যাব দেখেছি, তাই তো? যে ইন্ডিভিজুয়ালের স্ল্যাব রয়েছে, ইন্ডিভিজুয়ালের মধ্যে সিনিয়র সিটিজেন হলো, যদি হয় সিনিয়র সিটিজেন হয় তাহলে তার একটু বেশি ছাড়, এইভাবে আমরা দেখেছি। এটা কিন্তু আমরা পার্সন স্পেসিফিক দেখেছি। পার্সন পার্সন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, কোম্পানির তো আলাদা রেট রয়েছে, কিন্তু এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনকাম স্পেসিফিক ট্যাক্স। ইনকাম, কিছু ইনকাম রয়েছে, সেই ইনকাম যার হাতেই যাক না কেন, কোম্পানি হোক, ইন্ডিভিজুয়াল হোক, এইচইউএফ হোক, যার হাতেই যাক না কেন, এই রেট লাগবে। ইনকাম স্পেসিফিক ট্যাক্স। হ্যাঁ, যার কাছেই যাক না কেন, এটা হচ্ছে ইনকাম স্পেসিফিক ট্যাক্স। তুমি যদি ইকুইটি শেয়ার সেল করো, শেয়ার কিনেছো বাজারে, শেয়ার বাজার থেকে, মার্কেট থেকে, স্টক এক্সচেঞ্জে শেয়ার কিনেছো, সেটা সেল করে তোমার লাভ হয়েছে লং টার্ম, মানে 1 বছরের বেশি সময় ধরে হোল্ড করেছিলে, সেল করেছো, তখনই তো লং টার্ম হবে শেয়ারের ক্ষেত্রে। তো তখন 10% ট্যাক্স লাগবে। তেমনি ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, মিউচুয়াল ফান্ডের কোনো ইউনিট কিনেছো, বিজনেস ট্রাস্টের ইউনিট কিনেছো, সেক্ষেত্রে 10% ট্যাক্স লাগবে। হ্যাঁ, যদি প্রফিট হয়, গেন হয়, ওই তবেই ট্যাক্স লাগবে। লস হলে কেন লাগবে? লস হচ্ছে আবার কেন ট্যাক্স লাগবে? ঠিক আছে, যেই লাভটা তোমার, যে গেনটা হলো তার 10%। আচ্ছা, এখানে যেটা রয়েছে, যদি 1 লাখ করে উপরে চলে যায় তবেই 10% লাগবে, না তো লাগবে না। ঠিক আছে। হ্যাঁ, প্রফিটটা, গেনটা, এখানে প্রফিট বলবে না, গেন বলবে। তাহলে এই সমস্ত অ্যাসেট বাদ দিয়ে, অন্য কোনো যদি অ্যাসেট সেল করো, ধরো বিল্ডিং সেল করেছো, ল্যান্ড সেল করেছো, সেক্ষেত্রে কিন্তু তাহলে ওই অ্যাসেটগুলো তো এগুলোর মধ্যে পড়ছে না। এই তিনটের মধ্যে পড়ছে কি, ল্যান্ড বলো, বিল্ডিং বলো, সেল করেছো, সেক্ষেত্রে কিন্তু 20% লেগে যাবে। বুঝতে পারলে? তাহলে ল্যান্ড বিল্ডিং তুমি হোল্ড করেছো 2 বছরের বেশি সময় ধরে,
2 বছরের বেশি সময় ধরে হোল্ড করলে কিন্তু লং টার্ম বলে ল্যান্ড মিডলিংকে। তো সেটা যদি সেল করো 20% ট্যাক্স লেগে যায়, তোমার যে প্রফিটটা হচ্ছে, গেনটা হচ্ছে গেন, সেটার উপরে। আর যদি এগুলোই যদি শর্ট টার্ম পিরিয়ডের জন্য হোল্ড করো, শর্ট টার্ম পিরিয়ডের জন্য, যে এইগুলোই তুমি এখনই দেখে এলে সেগুলোই যদি তুমি শর্ট টার্ম পিরিয়ডের জন্য হোল্ড করে সেল করে দাও, তাহলে ওখানে কত দেখছিলে? 10% দেখছিলে, 10-এর জায়গায় হয়ে যাবে 15। এটাও কি স্যার 1 লাখের উপরে হবে না? না না, এখানে 1 লাখ আর দেখাবে না। যখনই তোমার লং টার্ম বেশি পিরিয়ডের জন্য হোল্ড করছো, তখন বলা হচ্ছে কি তুমি যদি 1 লাখের বেশি হয় তখন ট্যাক্স লাগবে 10%। কিন্তু শর্ট টার্ম পিরিয়ডের, হ্যাঁ তার উপরে 15% দিতে হবে। হ্যাঁ, তার উপরে 15% দিতে হবে। তার মানে যারা শেয়ার বাজারে এই সমস্ত শেয়ার 10 দিন 10-15 দিন কিনলো, বা আজকে কিনে 4 দিন পরে বিক্রি করলো, তাহলে কত পার্সেন্ট লেগে যাবে? 15%। বুঝতে পারলেন? লটারিতে তো 30%। আচ্ছা, এখানে ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড বলতে ওই মিউচুয়াল ফান্ড। তুমি মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনলে, ওরা কি করে আবার বাজারে ইনভেস্ট করে। স্যার বলছি মিউচুয়াল ফান্ডে লং টার্ম ইনভেস্ট যদি করি, তার উপরে কি যে ট্যাক্সটা লাগবে ওটা 10%? হ্যাঁ, তার উপরে যে ট্যাক্সটা হবে 10% যদি লং টার্ম, কারণ এখানে এখানে চলে আসছে না। আর যদি সেটা 1 লাখের বেশি হয় তবেই লাগবে, 1 লাখের কম হলে লাগবে না। আর যদি মানে একটা লিমিট আছে 1 লাখের বেশি হলে লাগবে, আর যদি 5-10 লাখ হয় যেটাই হোক ওই 10% লাগবে। হ্যাঁ, 10%ই লাগবে, তার বেশি লাগবে না। এটা ইনকাম স্পেসিফিক রেট। আচ্ছা, লটারি কেসে কত লাগবে? লটারি বলো, ক্রসওয়ার্ড পাজল বলো, রেস বলো, কার্ড গেম বলো, গ্যাম্বলিং বলো, তো 31%। 30% লাগবে। Crossword puzzles income from other sources lottery তে limit basis এ নেওয়া আছে 30%। হ্যাঁ, এতে 30%ই দিয়ে দিতে হবে। ওই 2.5 লাখ, দেখো তোমার সাপোজ তোমার শুধুমাত্র লটারি ইনকাম আছে, আর কোনো ইনকাম নেই, তাহলে এতক্ষণ যে ওই 2.5 লাখ পর্যন্ত নীল, 2.5 থেকে 5 পর্যন্ত 5%, এটা যে শিখে এলে ওটা কোনো কাজেরই নয়। কারণ তোমার শুধু লটারি ইনকাম রয়েছে তুমি বললে না, আর লটারি ইনকামের ক্ষেত্রে ফ্ল্যাট 30 লাগবে, ফ্ল্যাট যেটাই ফ্ল্যাট 30। যে কোনো বাজি ক্ষেত্রে ধরো তুমি, তোমার লটারি লেগেছে 10,000, তাহলে 3,000 টাকা দিয়ে দাও, তোমাকে দিতে হবে না, তারা কেটে তোমাকে পেমেন্টটা করবে। ক্রসওয়ার্ড পাজলস এটা কি? ক্রসওয়ার্ড পাজল ওই যে খবর নিউজ পেপারে দেখো না, হ্যাঁ, ক্রসওয়ার্ড পাজল ওটাই, নিউজ পেপারে যেগুলো থাকে পাজল করার জন্য। ওখান থেকে যদি তোমার পেয়ে থাকো টাকা, সেটাই বলছি, যদি না পাও তো কি করে হবে। কার্ড গেম মানে তাস খেলার কথা বলছে, গ্যাম্বলিং বেটিং, যে কোনো জায়গায় বেট করছো। আর রেস ইনক্লুডিং আচ্ছা, ডিভিডেন্ড ইনকামের কেসে বলা হচ্ছে যদি তোমার ডিভিডেন্ড 10 লাখ পেরিয়ে যায় তখন 10% লাগবে, 10 লাখের বেশি তখন 10% লাগবে। আচ্ছা 60% কেটে 60% হচ্ছে, 60% দেখে চমকে গেছো। 60% হচ্ছে আনএক্সপ্লেন্ড মানি, তোমার কাছে টাকা আছে তুমি বলতে পারছো না কি করে টাকা এসেছে। ও মানে ব্ল্যাক মানি ইনভেস্টমেন্ট, তুমি কোনো জায়গায় ইনভেস্ট করে দিয়েছো কিন্তু বলতে পারছো না টাকা কোথা থেকে এসেছে। খরচা করে দিয়েছো বিয়ে বাড়িতে, 1 কোটি টাকা খরচা করে দিয়েছো, বলতে পারছো না টাকা কোথা থেকে এসেছে। ব্ল্যাক মানি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, বলতে পারছো না কি করে টাকাটা এলো, তাহলে 60% লাগবে। মানে ব্ল্যাক মানির উপরে ব্ল্যাক মানি, সোজা কথা। ব্ল্যাক মানি যদি স্যার নিজে থেকে গিয়ে বলে দিই যে আমার কাছে ব্ল্যাক মানি আছে তো 60% দিয়ে দিতে হবে তাদের। বলতে হবে না, তুমি ওরা পেয়ে যাবে, সোর্সটা পেয়ে যাবে। ওরা, ধরো তুমি একটা বড় ল্যান্ড কিনলে, ঠিক আছে, তো প্যান নাম্বার দিতে হবে ল্যান্ড কিনলে, ওরা তোমাকে বলে পাঠাবে হিট হয়ে গেছে প্যান নাম্বারে হিট হওয়া মানে কি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জেনে গেল, তোমাকে জিজ্ঞাসা করবে, কোয়ারি করবে 60 লাখ টাকা কোথার থেকে এলো,
তোমাকে এবার এক্সপ্লেনেশন দিতে হবে কি আমার ইনকাম প্রত্যেক বছর 5 লাখ করে হয়েছে, কি আমার ইনকাম প্রত্যেক বছর 2 লাখ করে হয়েছে। 2 লাখ করে হলেও দেখা যাবে তোমার 10 লাখ হচ্ছে, কি 20 লাখ হচ্ছে, 60 লাখ তো হচ্ছে না। বাকি টাকা কোথা থেকে এলো? তুমি যদি রিজনেবল এক্সপ্লেনেশন না দাও তাহলে ধরে নেওয়া হবে যে তোমার ইনকাম হয়েছে, তুমি কিন্তু ডিসক্লোজ করোনি, তার মানে 60%। ঠিক আছে, মুখে বললে তো হবে না, ওটা তো ডকুমেন্টস ডকুমেন্ট পাঠাতে হবে যে তোমার ইনকাম হয়েছে, না হলে ধরে নেওয়া হবে যে তোমার 60 লাখ টাকাই ব্ল্যাক মানি। তার উপরে 60% ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে তাহলে আমরা প্রথম চ্যাপ্টার কমপ্লিট